কিছু নারী বা কিছু মানুষ পর্দার আড়ালে থাকে। আমি যেমন প্রধানমন্ত্রীর এডুকেশন টিমে আছি, একটি ব্যথা পাওয়া হাত উনি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নাড়াচ্ছিলেন। আমি তো একজন আব্বাস ভাইকে বললামই যে আব্বাস ভাই আপনি তো অসুস্থ হয়ে গেছেন ওর কথার চোটে। উনি যখন কথা বলেন না, কেন যেন মনে হয় উনি বলছেন যে আমাকে মারো, আমাকে মারো, আমাকে তোমার কিছু বলো না কেন। আপনি একটু বলেন যে ঠিক কোন দিন আমি শেষ করে আপনার যখন সময় হবে, আপনি তো দেখাচ্ছিলেন, আপনার যখন সময় হবে তখন আপনি বলবেন কাইন্ডলি, ঠিক আছে? এটা একটা ভদ্রতা এবং না, সেটা আপনি তো বজায় আমাকে রাখাটা দেখাচ্ছিলেন। না, এটা আপনার দেখাতে হলে আপনাকে কথা বলার প্রয়োজন নেই। আপনি আমাকে এই- প্রশ্ন একটু করেছেন, আপনি উত্তর তো দেইনি। পরম আচ্ছা, সহিষ্ণুতার আপনাকে শেষ করতে দেন। শিক্ষা দেন, আপনিও একটু সহিষ্ণুতা। কালকে উনি বলছিলেন যে অনেক বড় একটি পাথর বা ঢিল ওনাকে মারা হয়েছে, হাতটি দেখাচ্ছিলেন এবং একটি ব্যথা পাওয়া হাত উনি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নাড়াচ্ছিলেন, তাই দেখে আমার মনে হলো যে আসলে এত বড় পাথরের একটা মানে ঢিল ওনার গায়ে যখন লেগেছে, কি পরিমাণ দৃঢ় চিত্ত থাকলে হাতটিকে ওভাবে নাড়ানো যায়। এটিও একটা শিক্ষণীয় বিষয় আমি মনে করি। তো আসলে যেটা হয়েছে যে কিডিং অ্যাসাইড, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে গত 18 মাসে শব্দের যে খেলা চলেছে, এবং শুধু এনসিপি কেন, আপনি দেখবেন যে আমরা জাতীয় নেতা যাদেরকে বানিয়েছি, অশ্লীল শব্দের বন্যা যারা বইয়েছিল তারা জাতীয় নেতা। আমি প্রত্যেকটি মৃত্যু, রাজনৈতিক মৃত্যু বা অপমৃত্যু, প্রত্যেকটির প্রতি আমি তীব্র নিন্দা জানাই, কিন্তু জাতীয় নেতাদের শব্দের চয়ন এমন হতে পারে না। এটাকে আমি মনে করি না যে এটা আসলে হওয়া উচিত। এবং আরও একটি কথা আপনি দেখবেন যে যখনই আমরা তো সবসময় সাইবার বুলিং নিয়ে কথা বলি না, যখনই সাইবার বুলিংগুলো হয়, যে অ্যাকাউন্টগুলো থেকে হয়, আমরা বট বাহিনী তাদেরকে বলি, প্রত্যেকের ছবিতে কিন্তু একজন নেতার ছবি থাকে। আপনি দেখবেন হাদির ছবি দেওয়া থাকে, সেখান থেকে গালাগালি করা হয়। তাহলে কোন সংস্কৃতির পথে আমরা হাঁটছি? এতটুকু স্বস্তির নিঃশ্বাস আমি ফেলতে পারছি এই মুহূর্তে। যিনি যে বড় নেতাটি এটি বলেন, তিনি বলেছেন তিনি আর কথা বলবেন না। তবে তিনি যদি কথা না বলে আবার একেবারে ধরেন বধির বা চুপ হয়ে যান, বা সেটিও আমাদের রাজনীতির জন্য কতটা সুফল বয়ে আনবে সেটিও আমি জানি না। কারণ অনেক সময় আছে যে মৌনতাই সম্মতির লক্ষণ। এই মৌনতা দিয়ে উনি কোন রাজনীতির সম্মতির দিকে হাঁটছেন আমি আসলে জানি না। আপনি দেখেন এই যে আপনার এই যে এখানে যে ইলেকশনটা হলো মতিঝিলে, মির্জা আব্বাস ভাই, আমি তো একজন আব্বাস ভাইকে বললামই যে আব্বাস ভাই আপনি তো অসুস্থ হয়ে গেছেন ওর কথার চোটে। তো এখন মানে বিষয়টা হলো কি যে ও এত কথা বলছে, এটাকে কিন্তু লোকে পছন্দ করে না, কিন্তু এত লোক তো ভোট দিছে। তাহলে কি টোটাল আমাদের মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে? হাদির কথা বলেন আপনি, হাদি মারা গেছেন, ওনার কোনো বদনাম করতে চাই না, ওকে আমিও খুব পছন্দ করতাম। তো হাদি তো গালাগালি করে জাতীয় নেতা হয়ে গেছে। মানে ওর ভাষা তো আরও অশ্লীল ছিল কিছু কিছু ক্ষেত্রে, এবং এটা করে সে তো জাতীয় বীরের জায়গায় কিন্তু দখল করে নিছে। এখন এগুলি কিভাবে সম্ভব হয়েছে? এখন এর পেছনে যে রাজনীতি আছে, যে কথাটা ডারিন বললেন, যে কথাটা কিন্তু সত্য, যে আপনি যদি গালাগালিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পেছনে যদি একটা রাজনীতি থাকে, সেই রাজনীতিকে যদি আপনি বাড়তে দেন, তাহলে এটা কতটুকু গ্রহণযোগ্য হবে? উনি যখন কথা বলেন না, কেন যেন মনে হয় উনি বলছেন যে আমাকে মারো, আমাকে মারো, আমাকে তোমার কিছু বলো না কেন। তাহলে কি আরও আমি আরেকটু বাড়াই দেবো, মাত্রা বাড়াই দেবো, এরকম একটা ভাব আমার কাছে মনে হয়। যাকে নিয়ে এত বক্তব্য, এত বিতর্ক, তার কথা মোস্তফা কামাল ভাই বললেন যে একটা গোষ্ঠী কিন্তু তার কথাকে সমর্থন করে, আরেকটা গোষ্ঠী যারা অনেক সবসময় শ্রুতিমধুর কথা শুনতে অভ্যস্ত, তারা ওনার কথাকে গ্রহণ করতে পারছেন না, স্বাভাবিক। আবার হাদির উল্লেখ করলেন, তো হাদির কথাও অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। একটা বিষয় একেবারে না দেখালেই না। হ্যাঁ, আপা বললেন যে বট আইডি যারা গালাগালি করে, তারা তাদের আইডিতে ঢুকলেই নাকি প্রোফাইল পিকচারে হাদিকে দেখতে পায়। এটা দুঃখজনক। হ্যাঁ, এটা দুঃখজনক, কিন্তু আপাকে একটু দেখাতে চাই। আপা তো এক পক্ষের কথা শুনলেন, বোন হিসাবে আমার কথাটাও যদি আপা শুনেন তাহলে হয়তো উনি জাজ করতে পারবেন রাইটলি। এই আইডিটাতে আমি ঢুকি, আপনারা দেখেন কাভার ফটোতে কার ছবি বলেন তো? দেখা যাচ্ছে না দূর থেকে। এই যে জনাব তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, এবং এরকম আমি আরো 100টা দেখাতে পারবো। দুঃখজনক হচ্ছে যে এরা এগুলো করে কি হাসিল করতে চায়। এগুলো এই যে ধরেন জামাত ইসলামের কেউ নাহরিন আপা কাজকে গালমন্দ করলো, বা বিএনপির কেউ আমাকে গালমন্দ করলো, এটা করে তারা রাজনৈতিকভাবে কি কি হাসিল করবে, কি কি অ্যাচিভ করবে?
আমার তো মনে হয় না যে এতে করে রাজনৈতিকভাবে কিছু অ্যাচিভ করার আছে। হ্যাঁ আছে। এটা তারা কখন এনকারেজ হয় এগুলো করতে জানেন? যখন রাতারাতি মাত্র 6 মাসও বিএনপি করে নাই এমন একজন লোক টকশোতে বসে স্ববর্গীয় গালি দিয়ে, এবং আজকে দেখলাম উনি পর্ন ভিডিওর সাথে রাজনৈতিক বক্তব্যকে তুলনা করছেন। তো আমার বাপের জন্য আমি জানি না, ধরেন আমার জ্ঞান বলে যে এটা সবচেয়ে খারাপ জিনিস, সেটার সাথে উনি তুলনা করছেন। তো এই ধরনের একজন ব্যক্তি আগে কি করেছে সেই কথা ধরেন বাদই দিলাম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পিএস সে হওয়ার পরেও যখন এই ধরনের কথা বলতে পারে, তখন ওই যে আপনারা বলেন যে প্রধানমন্ত্রীকে কেন দোষ দিই, নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়ে আপনি যে কথাটা বলছেন যে তার বক্তব্যের বিষয়ে আমরা কি কথা বলেছি কিনা, নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা আমাদের পিসি মেম্বার নাসিরউদ্দিন পাটোয়ারি পলিটিক্যাল কাউন্সিলের মেম্বার, তাকে আমরা গত বছর তাকে হাসনাত আবদুল্লাহকে, সার্জিসকে, তাসনিম সারাকে আমরা শোকজ দিয়েছি এবং সেটা তারা যথাযথ জবাব দিয়ে সেখান থেকে তারা দায়মুক্ত হয়েছে। এখন উনি উনার যে অবস্থান, সেই অবস্থান নিয়ে আমরা দলীয় ফোরামে প্রশ্ন করছি কিনা, কথা বলছি কিনা, সেটার আউটকাম কি, উনি কেন এই কথাগুলো বলছেন, এইভাবে কেন বলছেন, সেটা একটু জানার চেষ্টা করেন। আমরা রাজনীতিটা করতে এসেছি ওই যে কথাটা বলা শুরু করলাম যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা, সেই জায়গাটায় আপনি ধরেন জনাব জিকে গাউসের নামে গোয়েন্দা তথ্য 31 ডিসেম্বর 2024 জনাব জুলকারনাইন সায়ের অনলাইনে প্রকাশ করেছে, স্পষ্টভাবে লিখেছেন যে উনি এলাকায় চাঁদাবাজি, দখলদারি, মামলা বাণিজ্য, নিজ দলের নেতাকর্মীদের নামে দমন পীড়নের জন্য মামলা ঠুকে দেয়া, এই ধরনের কাজ যে করেছেন সেইটা নিয়ে গোয়েন্দা রিপোর্ট জুলকারনাইন সাহেব প্রকাশ করেছে, আপনারা খুঁজে দেখতে পারেন, আমাকে বললে আমি এখন দেখাতে পারবো। সেই ভদ্রলোকের এলাকায় যে মানুষ নিষ্পেষিত হচ্ছে, সেই নিষ্পেষণ দমন করার জন্য আমার সরকার যদি ব্যবস্থা নিত, এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গায় মব ভায়োলেন্স, দেখেন আজকে প্রথম 6 মাসে 261 জায়গায় মব ভায়োলেন্স হয়েছে, 133 জন নিহত, 556 জন হচ্ছে আহত। হুমায়রারা যেগুলো বলেন, হুমায়রারা হয়তো যেগুলো ওনারা কাগজে লেখেন ওনারা কখনো সেটা পড়েন না, হ্যাঁ, বলার জন্য বলেন। দেখেন আমি জাস্ট উনি বলার পরে আমি গুগল করলাম যে এনসিপি কি নরম পন্থা কখনো বলেছে, রিপ্লাই যে স্ক্রিনশট রেখে দিচ্ছি, দেখেন এখানে লেখা, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি মধ্যপন্থা বা নরম পন্থা শব্দটি ব্যবহার করেছেন। মধ্যপন্থা, এখানে নরম পন্থা যদি লেখা থাকে আপনি পড়ে দেখতে পারেন। আপনি একটু বলেন যে ঠিক কোন দিন আমি শেষ করে আপনার যখন সময় হবে, আপনার যখন সময় হবে তখন আপনি বলবেন কাইন্ডলি, ঠিক আছে? এটা একটা ভদ্রতা এবং সেটা বজায় রাখাটা না, এটা আপনার দেখাতে হলে আপনাকে কথা বলার প্রয়োজন না। আপনি আমাকে প্রশ্ন করেছেন, উত্তর দেন। আচ্ছা, আপনাকে শেষ করতে দেন। শিক্ষা দেন, আপনি একটু সহিষ্ণুতা আপনি আমার কথার মাঝখানে, এটা একটা টক শো এবং সবার জন্য নির্ধারিত সময় থাকে, তো পরমত সহিষ্ণুতা আপনি যখন আমার মনে হয় হুমায়রা বলুন, আমার না, আপনি একটু থামেন, ওনাকে শেষ করে আপনাকে আসবে। আমার মনে হয় না যে এরকম করে ধরেন আপনি সবসময় এই ঘটনাগুলোই ঘটে, অর্ধেক কথা তারা বলে দেয়, এবং উনাকে যে প্রশ্নটি আপনি করেছেন সেটার উত্তর কিন্তু উনি দেন নাই, উনি অন্য কথা সময় বলেছেন। শেষ হয়ে গেছে, পরে দিব। হুমায়রা একটা কথা বললেন, সেটা আমি নারী হিসেবে তীব্র প্রতিবাদ জানাই। উনি বললেন উনি ইসলাম ধর্ম পালন করেন, উনি হিজাব করেন এবং উনি আইনজীবী, উনাকে কি এসব গালি দেওয়া যায়? তার মানে হুমায়রা নিজেকে একটি উচ্চমার্গীয় নারী হিসেবে দেখছেন, যার একটি লেবাস আছে হিজাব, যার একটি ধর্মীয় পরিচয় আছে, কিন্তু বাংলাদেশে যে হিন্দু মেয়েটি বা যে মেয়েটি গার্মেন্টসে চাকরি করে, যে হুমায়রার মতো অত শিক্ষিত আইনজীবী না, তাকেও কি আপনি বুলিং করার রাইট রাখেন? তার মানে একজন রাজনৈতিক দলের নেত্রী যখন নিজেকে বিশেষায়িত জায়গায় যে দেখবে এবং অন্য মেয়েদের ক্রাইসিস তার কাছে মনে হবে যে আমাকেই করতে পারে, এটা রাজনীতির একটি বড় সমস্যা। কারণ রাজনীতিবিদ হতে গেলে আপনাকে প্রান্তিক জায়গা থেকে শুরু করতে হবে, নিজেকে প্রান্তিক মানুষ মনে করতে হবে। আচ্ছা, এরপরে যেটি উনি বললেন যে প্রধানমন্ত্রী একজন সহকারীর কথা বললেন এবং বলে প্রধানমন্ত্রীকে দোষারোপ করলেন, তাহলে আপনি কেন পাটোয়ারির দোষ এনসিপি সবার উপর দিতে পারবেন না? প্রধানমন্ত্রীর সহকারীর দোষ যদি প্রধানমন্ত্রীর ঘাড়ে যায়, তাহলে এনসিপির যারা শব্দবারে যেসব কথা বলেন, আপনাকে এই করবে, আর কালকে পাটোয়ারির কথা শুনেছেন, প্রধানমন্ত্রী কোনো চ্যালেঞ্জ করে দিচ্ছে, ভালো কথা, বাংলাদেশের রাজনীতি এরকম হওয়া খুবই ভালো কথা। তাহলে এনসিপির মানে পাটোয়ারির দোষ কেন এনসিপির সবার ঘাড়ে পড়ে না? 3 দিন 4 দিন আগেই মুনিরা শারমিন বলেছেন যে আপনি কি এখনো আপনার মেরুদণ্ডের ব্যথা ভুলে গেছেন? পাটোয়ারি সবসময় এটি বলে, নাহিদও এই কথা বলেছে। হুমায়রার যদি এতই মানে এই জায়গায় উনি এত সেন্সিটিভ হন,
হুমায়রার জায়গা থেকে হুমায়রাকে একবার কখনো বলেছেন যে এই যে ফিজিক্যাল ভায়োলেন্সটা হয়েছে ওনার প্রতি প্রতিবাদ জানিয়েছেন? জানায় নাই। তার মানে হচ্ছে কি এনসিপি যে কথাগুলো বলে এগুলো হচ্ছে তার রাজনৈতিক স্ট্যান্ড, কিন্তু তার বিশ্বাসের সাথে রাজনীতি মিলে না। মুনিরা শারমিন একটি পোস্টের জন্য এমপি হওয়ার জন্য কত যুক্তি দাঁড় করিয়েছেন। এদের সমস্যাটা হচ্ছে এনসিপির, এজন্যই এনসিপি কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারলো না, কারণ ক্ষমতার লোভ। ওনারা ভাবেন যে আমরা যারা টকশোতে এসে কথা বলি আমাদের সবারই আসলে কোনো পদ না পদবি পাওয়ার একটা ইচ্ছা থাকে। ওনারা এটা জানেন না যে বাংলাদেশের অনেক মানুষ আছে টকশোতে কথা বলে, যাদেরকে সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য বলা হয়, তারা সেটা ফিরিয়ে দেয়। জামাতের এই মুহূর্তে রাজনীতি কি জানেন? জামাতের এই মুহূর্তে রাজনীতি হলো আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগকে মাঠে নামতে না দেওয়া। এটা হলো জামাতের 1 নম্বর রাজনীতি। এটা এই কারণে যে জামাত মনে করে যদি আগামীবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হয়, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার যে ইতিহাস, তারা এখান থেকে হিসাব করে নিচ্ছে যে সাধারণত সরকারি দল ক্ষমতাসীন দল আসে না। যদি আওয়ামী লীগ যদি রাজনীতিতে না আসতে পারে তাহলে ক্ষমতার বাইরে দল হলো তাদের একটা বিরাট চান্স। কিন্তু তাদের কি সেই সাংগঠনিক সক্ষমতা আছে? আমি বলছি এটা নিয়ে সাংগঠনিক সক্ষমতা অনেক কিছুই নাই, বাট তাদের মনে করতে তো কোনো নাই। তারা তো মনে করতে পারে ভাই, একজন লোক মনে করবে, আপনি তো আপত্তি করবেন না? অবশ্যই আপনার কাছে, আমি কেন আপনাকে আমার তার মন তার কাছে মনে মনে যে আনন্দ পায় পাচ্ছে দেন আপনি তাকে। ওনারা আসলে এই মায়ের খেয়ে আলোচনায় আসতে চাচ্ছে। আপনি গত কয়েকদিনে মিডিয়া দেখেন এনসিপি নিয়ে বারবার আলোচনা হচ্ছে। তো এনসিপির কি আলোচনায় আসার মতো শক্তি আছে, সাংগঠনিক দক্ষতা আছে? নাই তো। মায়ের খাইছে, এখন নাম তো ভিক্টিমের নাম তো বলবেনি আপনি যে ও আহত হয়েছে, তারা আলোচনায় থাকতে চাচ্ছে। এটা কিন্তু আমি একটা আপনার বটম লাইনটা বলি আপনাকে, বলেন। বিএনপি, জামাত, এনসিপি এদের একটা জায়গায় রাজনীতিতে ঐক্য আছে, বিরাট ঐক্য। আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে আসতে দেবো না। আমি ওই 3টা দলকে রিকোয়েস্ট করব, ভাই আপনারা যা করছেন জেনে করেন আর বুঝে করেন আর না বুঝে করেন, এগুলি বেশি দিন করেন না, তাহলে করলে ফাঁক দিয়ে কিন্তু ঢুকে যাবো। আপনারা আমাদেরকে গায়ে পড়ে এসে মারবেন, প্রতিহিংসার রাজনীতি করবেন, তারপরে আপনারা বলবেন যে মব ভায়োলেন্স ক্রিয়েট করবেন। আপনারা একটা 17 বছরের, আমার সন্তানের চেয়েও 1-2 বছরের ছোট একটা বাচ্চাকে রড দিয়ে চোখে মেরে অন্ধ করে দিবেন। এটা কিন্তু রিউমার স্ক্যানার না, কিন্তু ওই ঘটনায় ধরেন ওই ভায়োলেন্সের ওই জায়গা থেকেই তো ওই বাচ্চাটা আহত হয়েছে। যেভাবে বলা হচ্ছে সেভাবে ধরেন আপনি রডের আঘাতে না, কথার কথা, কিন্তু ওই জায়গায় যেই ভায়োলেন্স হয়েছে সেইখান থেকেই তো এই বাচ্চাটা আহত হয়েছে। এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? ওখানে পুলিশের উপস্থিতিতে যে এই ঘটনাটা ঘটলো সেটার কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনার সন্তানের সাথে এটা হইলে আপনি সহ্য করতে পারতেন? তাহলে আপনি নিজে গায়ে পড়ে এসে মারবেন, তারপর বলবেন মার খেয়ে আলোচনায় থাকতে চাচ্ছি। তাহলে ভাই আপনারা কেন এগুলো করে আমাদেরকে আলোচনায় আনছেন? আবার নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া কোনো টকশো হচ্ছে না, তাহলে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে তো নাসিরউদ্দিন পাটোয়ারি বানাচ্ছেন। কেন বানাচ্ছেন? আজকে এখানে যখন রাশেদ খানকে নিয়ে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীকে নিয়ে আমি কিছু অভিযোগ করলাম, তখন বলছেন উনি এখানে নাই। কিন্তু যখন মনিরা শারমিনকে নিয়ে কটু কথা বলা হলো তখন কিন্তু বলেন নাই ভাই যে এখানে না বললেন না যে মনিরা শারমিন এমপি হওয়ার জন্য, আপা বলেছিলেন যে এমপি হওয়ার দৌড়ে উনি অনেক দৌড়ে ছিলেন, তো তখন এখানে তো মনিরা শারমিন নাই, তাহলে তার আলাপটা এখানে বলার তো দরকার নাই। আমি আছি, আমাকে যত বকা দেয়ার বকেন। উনি তো শিক্ষিকা, ওনাকে কিছু বললে উনি দেখবেন এরকম করে ধরবে। জামাতে ইসলামের সাথে আমাদের রাজনীতির যে প্রশ্নটা, সেইটা রাজনীতি আমাদের আলাদাই ছিল। এখন আপনারা এটা নিয়ে আলাপ আলোচনা করে যেতে পারেন, কিন্তু আমাদের অবস্থান সবসময় স্পষ্টই ছিল। আচ্ছা, আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী যাকে ব্যক্তিগত সহকারী অ্যাপয়েন্ট করেছেন উনি কিন্তু জামাতে ইসলামের শিবিরের সাথী ছিল। শিবিরের সদস্য হওয়ার চেয়ে কিন্তু সাথী হওয়া অনেক কঠিন, শুনেছি, জানি না। রাশেদ খানের কথা বলছেন আপনি? জি, উনি শিবিরের সাথী ছিলেন। তো প্রধানমন্ত্রী ওনাকে এত বুকে টেনে নিলেন, অথচ এনসিপির ছেলে মেয়েরা, আমরা এই তথ্যটা আমাদের কাছে নতুন আসলে। না এটা আপনি যাচাই করে দেখুন। আচ্ছা, কিছু নারী বা কিছু মানুষ পর্দার আড়ালে থাকে। আমি যেমন প্রধানমন্ত্রীর এডুকেশন টিমে আছি, বিএনপির এডুকেশন টিমে অনেক দিন ধরে কাজ করছি। লার্নিং উইথ হ্যাপিনেস, যেটা বিএনপির একটি ফ্ল্যাগশিপ, যেটি ক্লাস 6-এর বাচ্চাদের বই হিসেবে যাবে, সেটি প্রস্তাবটা আমার দেওয়া, নামটিও আমার দেওয়া। তার মানে আমরা আসলে কাজ করি, কিন্তু হয়তো পর্দার অন্তরালে করি, আমরা হয়তো সেই জায়গায় যেতে চাই না। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে, উনি রাশেদ খানের কথা বললেন যে শিবিরকে প্রধানমন্ত্রী তো সবার প্রধানমন্ত্রী তো সবাইকেই বুকে টেনে নিবে। প্রধানমন্ত্রীর কাছে তো শিবির আর প্রধানমন্ত্রীর কাছে তো এনসিপি আলাদা কোনো কিছু না। হ্যাঁ, তারপরেও যদি আমি বলি যে প্রধানমন্ত্রী
মানে উনারা কাউকে বুকে তুলে নিলে কোনো সমস্যা নাই। উনারা যেমন ধরেন ইশরাক নাকি একজন যাকে খুব বিএনপি চাঁদাবাজ বলা হতো, তারা যখন উনাদের দলে গেলেন তখন ওনারা ফেরেশতা হয়ে গেলেন। উনারা যদি কাউকে বুকে তুলে নেয় তাহলে আপনার বুঝে নিতে হবে যে তারা আসলে ফেরেশতা হয়ে যাচ্ছে। এখন যদি মির্জা ফখরুল বলে যে কোনো পরিবর্তন হয় নাই, আমি কিন্তু মির্জা ফখরুলের উপর খুশি হব না, আমি ওনার উপর দুঃখিত হব, রাগান্বিত হব যে আপনি কেন পরিবর্তন করতে পারেন নাই। মাত্র তো কিছুদিন সরকার, তাহলে আপনি এখনই বলেন কেন? আপনি যখন বলেন প্রতিটা পাবলিক হয়, আপনি এই কথাটা আপনি ফোরামে বলতেন, আপনি পাবলিক বললেন যখন, তো আপনি শোনালেন তো আপনি আমাকে, এটা শুনে কি বললেন? আপনার দায় কমাতে চাইলেন আপনি। এই সুযোগ নেই রে ভাই, ওই যে অমুক কারণে হয় না, তমুক কারণে হয় না, এই সমস্ত থিওরিবাদ আপনাকে পারতে হবে, না পারলে সরে যাবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি বলেছেন যে কিছুই হয় নাই। কে বলেছে কিছু হয় নাই? মাত্র 180 দিনও হয় নাই সরকারের, সমস্ত জায়গায় দলীয় পদায়ন হয়েছে, কোনো জায়গায় বাদ নাই। যে সরকার এবং ক্ষমতায়, সে তো তার মতো করে তাহলে নিয়োগ যদি দিবে। এরকমই হবে, যদি এইটা তো আপনারা বিএনপি ক্ষমতা আসলে কি বিএনপি কাউকে নিয়োগ দিতেন কিংবা এইটা এখনো তো আমরা তো ক্ষমতায়, ওই যে বললেন আমরা তো ক্ষমতার কাছে নাই, সুতরাং এইটা করতাম আমাদের- কিনা, আমাদের- যদি আমাদের ইশতেহারে থাকতো, যদি ইশতেহারে থাকতো যে আমরা দলীয়করণ করব না, তাহলে আমরা নিশ্চয়ই করতাম না। করলে তো আপনারা প্রশ্ন করতেন। এই যে দেখেন আজকে ডেইলি স্টারে লিখেছে যে রাষ্ট্রীয় 12 পদে দলীয় নিয়োগ 31 দফার প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক। বিএনপি শুরুই করলো 1 নম্বর দফার সাথে, এক যে সংস্কার পরিষদ করবে সেই দফার সাথে সাংঘর্ষিক আচরণ করে। বিএনপি শুরুই করলো দলীয়করণ না করার প্রতিশ্রুতি ভঙ্গ করে, সব জায়গায় জেলা প্রশাসক নিয়োগ করা থেকে শুরু করে। এই যে আপা বললেন যে আপা পদে না থেকেও অনেক কিছু করতে পারেন, আপা যে কন্ট্রিবিউশন করলেন সেটার জন্য আমি খুশি। কিন্তু ধরেন আমি তো এনসিপি করি, এই সুযোগটাকে আমি অন্য দলে থাকার কারণে আমার যতই যোগ্যতা থাকে আমি পেতাম না। এবং আমাদের ভাবতে সময় নাই, আপনি এখানে 30 আপা সেকেন্ডে যে কথাটা Just বললেন যে last- বিশেষায়িত ভাবে আমি নিজেকে দেখার কথা বলেছি বটবাহিনী দ্বারা অ্যাটাকের ক্ষেত্রে না, সামাজিক দৃষ্টিভঙ্গিতে একজন পর্দানসীন নারী তো অন্যদের চেয়ে মানে মানুষ মনে করে যে ও পর্দা করে মানে আচ্ছা, হচ্ছে ও কম হ্যারাসড হবে, এটা তো আমাদের দৃষ্টিভঙ্গি, সমাজের দৃষ্টিভঙ্গি। তারপরেও কিন্তু আমার মুক্তি নাই, কেন? কারণ আমি রাজনীতি করি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের- এই অপরাধে আমাকে শুধুমাত্র, আমি কারোর সাথে আলাদা করছি না, তাহলে 10টা নারীর কি অবস্থা হয়? আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠানে